আরে দুষ্টু পোলা পাই তোরা মারিস না কেহ লাইন। আমি মই দিয়ে নেমে পালাইছি। এবার প্রেমের কথা বললে আমি করব কোয়ারেন্টাইন। 1 2 3 4 5 6 7 8 9 দিবস রজনী আমি যেন কার আশায়। তুমি সবাইকে গিয়ে বোঝাতে পারবা না যে তুমি নির্দোষ, রাইট? আমি সবাইকে গিয়ে বোঝাতে পারবো না। এইটা কি একটা শিল্পীর করা উচিত? খুবই এখন একটা নেগেটিভ কথা বলবো, যেটা বললে আমি জানি আমাকে এখন অ্যাটাক করবে। অন্তত অতটুকু এক্সপোজ না করে অন্তত গাটা বাঁচায় চলা, তার শিল্পী সত্তাকে সেভ করার জন্য। নিজেরই মনে হয় যে আমি দুইটা চেহারায় দুই জীবন যাপন করছি। পারফেক্ট। এবং আমরা জানি যে যে চ্যানেলটা ছিল ওই সময়টাতে সেটাও পুড়িয়ে দেওয়া হয়েছে ওই সময়টাতে। গ্রুপিং করা হতো। গ্রুপিং জিনিসটা ওই জায়গা ছাড়া বাকি সব জায়গায় হচ্ছে। আমি এখন দেখতেছি বা নিজের দলের মধ্যে সীমাবদ্ধ থাকা, এই কাজটা আমি কখনোই ওখানে হতে দেখিনি, বরং এই কাজটা আমি এখন হতে দেখছি। যারা আড্ডা দিচ্ছে তারাই শুধু গানের তালিকায় থাকছে, তাদেরই গান প্রকাশ হচ্ছে, প্রচার হচ্ছে, তাদেরকে দিয়েই গান গাওয়ানো হচ্ছে। কেন? যে কোনো কাজই করছে না, যে শুধু বাসায় ছেঁড়া কাঁথার মধ্যে আর একটা চকির মধ্যে বসে আছে, আর তার কাছে একটা স্মার্টফোন আছে এবং তার একটা যদু মধু কদু নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে যেখানে সে যা ইচ্ছা তা লিখতে পারে। এক্স তুমি এই কাজটা ভালো করতেছো না, ওয়াই তুমি এটা কি করতেছো, তোমার জীবন শেষ, তোমার জীবনে কিছু হবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম ব্রেড প্রেজেন্স দ্য RG কিবরিয়া শোতে। আমি কিবরিয়া আপনাদের সঙ্গে রয়েছে এবং আমার সঙ্গে রয়েছে দ্য ওয়ান অ্যান্ড অনলি ঐশী। কেমন আছো? আলহামদুলিল্লাহ। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তোমার সাথে আমার এর আগে দেখা হয়েছে কত বছর আগে? 5 বছর। রাইট, এই 5 বছরের সাথে আমার আবার দেখা হলো, সেটাও অন স্ক্রিন, বাট ওটা ছিল রেডিও আর এটা হচ্ছে টেলিভিশন। এবং আমার বিশ্বাস এই 5 বছর আগে আপনি আমাকে যতটুকু দেখেছিলেন এখনো মনে হয় আমি তাই আছি। না, কিন্তু তার মধ্যে জীবনে অনেক অভিজ্ঞতা যুক্ত হয়েছে তোমার, সেইটা তো আলটিমেটলি বাই দ্য ওর সাথে আমার তুমি সম্পর্ক, এবং আমি ওকে অনেক স্নেহ করি, অনেক পছন্দ করি। সো অনেকেই হয়তো ওর যারা ফ্যান আছে তারা একটু দৃষ্টিকটুভাবে নিতে পারে। সো এটা জাস্ট কমফোর্টের জন্য, নাথিং এলস। সো ঐশী, এর মধ্য দিয়ে অনেক কিছু যুক্ত হয়েছে, জীবনে বিয়োগও হয়েছে। আমরা যতদূর জানি আঙ্কেল মারা গেছেন, তোমার বাবার কথা, এবং আমাদের যে ফার্স্ট এপিসোডটা ছিল সেখানে কিন্তু তোমার একেবারে শৈশব, মানে কিভাবে তুমি মিউজিকে আসলা, তোমার বাবা মায়ের ভূমিকা, সব কিছুই ওখানে ছিল ইন ডিটেল। সো ওই কাজটা আমি ডেফিনেটলি আজকে করবো না, যেটা আমি সবসময় করি সব গেস্টের ক্ষেত্রে, একটু শৈশব থেকে আসি। আমরা প্রথমে একটা কাজ করি, আমরা কোনো একটা গানের কিছু অংশ শুনে তারপর আড্ডাতে ঢুকি। এতক্ষণ আপনি বলাতে হয়তো অডিয়েন্স বুঝে উঠতে পারে নাই, বাট আমার কিন্তু আজকে গলাটা ভাঙা। হ্যাঁ হ্যাঁ, একটু ভাঙা, আপনারা একটু কনসিডার করে নিন। ও হো হো আহা হু, তুমি চোখ মেলে তাকালে পৃথিবীর ঘুম ভেঙে যায়, তুমি হাত দুটি বাড়ালে সূর্যটা আলো ছড়ায়, তুমি আমার কাছে এলে কি যেন কি হয়ে যায়, ভালোবাসার অনুভবে মনটা আমার হারা। ও হো হো আহা থ্যাংক ইউ সো মাচ। তুমি কি ট্র্যাক চেঞ্জ করতেছো নাকি? নো, এটা হচ্ছে যখন গলা ভাঙা থাকে সেই সময়কার ট্রিক। কারণ আমি জানি যে এখন এটা আমি যতখানি কন্ট্রোল নিয়ে গাইতে পারবো, আমার ঘরানার গানগুলো গাইতে গেলে আমার যে প্রেশারটা এখন দিতে হবে ওটা আমার ভয়েসের জন্য অনেক স্ট্রেসফুল হয়ে যাবে। ডেফিনেটলি, এবং এটা উচিত না। এবং এটা একটা বয়স পর্যন্ত হয়তো বা বিভিন্ন সিচুয়েশনে যাই হোক কনসিডার করা যায়, বাট একটা সময় এটা নেগেটিভ একটা ভয়ঙ্কর রকমের ইমপ্যাক্ট করে। নিজেও যেহেতু একজন ডাক্তার, আমার এটা অবশ্যই মাথায় রাখা উচিত, কারণ
যদি একবার ইরিভার্সিবল ড্যামেজ হয়ে যায় তখন তো আমার জন্য অনেক বড় ক্ষতি, কারণ মিউজিশিয়ানের জন্য ইনস্ট্রুমেন্ট থাকে, আমার জন্য ইনস্ট্রুমেন্ট তো এটা। তো তুমি যেহেতু বলেই ফেললা যে তুমি ডক্টর পেশাতে আছো বা হতে যাচ্ছ, তোমার কন্ডিশন মানে তোমার রাইট নাও অবস্থাটা কি? মানে আমার রাইট নাও অবস্থা হচ্ছে আমি এমবিবিএস কমপ্লিট করেছি Wow. এবং আমার কমপ্লিট করার ঠিক পরপরই আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, মানে আমরা পুরনো পিজি নামে যেটাকে চিনি, সেখানে এমপিএইচ এর জন্য একটা পরীক্ষা হয়। তো MPhil? আমি এমপিএইচ এমফিল সবগুলো একসাথে হয়। Okay. আমি এমপিএইচ এর জন্য পরীক্ষা এমপিএইচ দিয়েছি। কি মানে? আমাদের তো মাস্টার্স অফ পাবলিক হেলথ। মাস্টার্স অফ পাবলিক হেলথ, আমাদের ঘরানাতে বলে এমপিএইচ মানে হচ্ছে এমফিল। ওকে, যাই হোক, হ্যাঁ, সো মাস্টার্স অফ পাবলিক হেলথ অ্যান্ড আমি করছি হসপিটাল ম্যানেজমেন্টে। তো এটা আমি একদম জাস্ট পাস করার পরপরই পরীক্ষা দিয়েছি, চান্স হয়ে গিয়েছে। তো মানে তোমার প্ল্যানটা কি? তুমি কি প্র্যাকটিসে আসবা নাকি? হ্যাঁ, অবশ্যই। ডাক্তার হিসেবে যদি বলি, আমরা তো সবাই জানি মোটামুটি এই পথ চলাটা অনেক কঠিন। আর আমার আসলে সেই হিসেবে পথ চলাটা কেবল শুরু হলো। মানে আমি পাশ করে বের হলাম, বের হয়েই আমি পাবলিক হেলথে মাস্টার্সে করতে ঢুকলাম, এবং সেটা এখনো চলমান, আমার 3rd সেমিস্টার চলছে। এবং এটা শেষ করে বের হতে হয়তো আগামী বছরের জুন জুলাই এরকম একটা সময় বের হব। সো এরপর আমি অলরেডি আমার কাছে এই ডিগ্রিটা থাকবে, দেন আমি চাইলে যে কোনো দিকে মুভ ফরওয়ার্ড করতে পারবো। তো ওই জায়গা থেকেই আর কি আমি চিন্তা করলাম যে আমার সময় নষ্ট না করে আমার এমবিবিএস শেষ করার পরপরই আমি চাইলেই জেনারেল ফিজিশিয়ান হিসেবে প্র্যাকটিসে ঢুকতে পারতাম, কিন্তু আমি একটু নিজেকে কি বলবো কঠিন পরীক্ষায় ফেলেছি বলবো, কারণ এখানে একটা ধৈর্যেরও ব্যাপার আছে। যেহেতু আমি এখনই চাইলেও প্র্যাকটিসে ঢুকতে মানে চাচ্ছি না, ওই দিকটাতে যাচ্ছি না। সো এই যে ধৈর্য ধরা, এই সময়টাতে আমি একটু অন্য জায়গায় নিজেকে তৈরি করতে চাচ্ছি। হসপিটাল ম্যানেজমেন্ট সেক্টরটা আমার সবসময় একটা ফ্যাসিনেশনের জায়গা, ক্লিনিক্যাল জগতের পাশাপাশি। কারণ আমি আমার বাবাকে দেখেছি সবসময় অ্যাকাউন্টস, অ্যাডমিন, এই ধরনের কাজকর্ম সবসময় তার মুখে শুনতাম। সো হতে পারে বাই ব্লাড আমার মধ্যে এই জিনিসটা আছে। আমি একটু অ্যাডমিনিস্ট্রেশনেও কাজ করতে চাই একজন ডক্টর হিসেবে হসপিটালে। এই জন্যই আর কি আমি হসপিটাল ম্যানেজমেন্ট পড়ার জায়গাটা বেছে নিয়েছি। উইশ ইউ গুড লাক। বাবার কথা যেহেতু আসলোই, বাবার অ্যাবসেন্সটা কেমন এখন লাইফে? আপনি যেহেতু আমাকে ওই সময়টাতেও দেখেছেন, আপনি জানেন যে বাবার আসলে কি প্রভাব ছিল আমার জীবনে। আমি একটা কথা আজকে বলবো, ওকে ফোন করলে ওর বাবা ধরতো। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মানে আমাকে ফোন করলে কি আসলে আমাকে কেউ ফোনই করতো না, বলতো বাবার সাথে কথা বলতে হতো, ওকে গেস্ট পেতে হলো ওর বাবার সাথেই কথা। এখন কে ফোন ধরে? এখন মা ধরে। বাবা তার কাজটুকু তার শেষ সময়ে মাকে বুঝিয়ে দিয়েছেন যে আমি তো এখন অসুস্থ, আপাতত কিছুদিন তুমি দেখো। সো ওই দেখলো আম্মুকে বললো যে তুমি তো আমার মতো করেই পারছো, তুমি পারবা। এই অবস্থা থাকতে থাকতেই আসলে বাবা চলে যায়। তো যাওয়ার পর থেকে মাশাআল্লাহ আমার মাই এখন আমার বাবা, তিনি একদম আব্বুর মতো করে সবকিছু হ্যান্ডেল করছেন। তোমরা তো একজনই, মানে ভাই বোন একজনই? আমার ছোট দুটো ভাই আছে। দুটো ভাই আছে। বিয়ে শাদীর ব্যাপারটাও আমরা একটু শুনি, যার সঙ্গে তোমার পরিচয়। ভাইজান আজকে আসেনি, থাকলে হয়তো সেটা সেটে বসায় দিতাম। সো ওর সাথে পরিচয়টা কিভাবে আসলে? একটা সিনেমার গান করা হয়েছিল, তো সেই সিনেমায় সে অভিনয় করেছে। আচ্ছা, ও কি মানে অভিনেতাই? ও কি ফুল টাইম প্রফেশনাল অ্যাক্টর? হ্যাঁ, আমরা যখন বিয়ে করেছি তখন ফুল টাইম ছিল না। বলতে ফুল টাইম ছিল, কিন্তু তার পাশাপাশি সে একটা জবও করতো। বাট যেহেতু সে হোল হার্টেডলি এই জায়গায় কাজ করছে এবং এটাই তার প্যাশন, ড্রিম, যাই বলি না কেন, এবং এটা সে কন্টিনিউ করতে চায়, তো একটা কঠিন হলেও সে সিদ্ধান্তটা নিয়েছে যে আপাতত সে চাকরি করবে না, এটাতেই ফুল ফোকাস দিয়ে কাজ করবে। ওকে, সো ওখানে পরিচয় হওয়ার পরে তোমার কাছে মনে হলো যে? পরিচয় আসলে ওভাবে হয়নি, ওখানে ওকে আমার পছন্দ হয়েছে। ওকে, আমি ওকে দেখে পছন্দ করেছি এবং সেটা তো আমি অবশ্যই, আমার একটা নিজের সেলফ স্টিম আছে, আমি কোনো কিছু বলিনি। তার সাথে আমার কথাবার্তা শুরু হয়, পরিচয় হয়। কিভাবে? মাঝখানে তো তোমার ফোন দেওয়ার তো কোনো সুযোগই ছিল না, তোমার বাবা থাকতো। সোশ্যাল মিডিয়া। ওকে, প্রেম তো আমি চুরি করেই করেছি। ওকে, সোশ্যাল মিডিয়া ওর সাথে আমার কানেকশন হয় এবং সেখানে আমাদের বেশ অনেক দিন পর্যন্ত খুব স্বাভাবিক কথা থেকে বন্ধুত্ব থেকে জিনিসটা সম্পর্কে গড়িয়ে যায় এবং এরপরে সিদ্ধান্ত নিলাম যে না, ওকে বিয়ে করব। বিউটিফুল। সো
কনজুগাল লাইফ আলহামদুলিল্লাহ ডুইং গুড। আলহামদুলিল্লাহ। ঐশী, রিসেন্ট কিছু ইস্যু এসছে, এগুলো নিয়ে আমরা ডেফিনেটলি কথা বলতে চাই যদি তুমি কমফোর্ট ফিল করো। তো একটা যেটা হচ্ছে যে একটু আগে দেখছিলাম তোমার পেজে প্রথম আলোর, এই ঘটনাটা আমি ডেফিনেটলি জানি না, একদম টু বি অনেস্ট আমি এখন পর্যন্ত জানি না কি হয়েছে তোমাকে নিয়ে, মানে আমাকে একটু বলো তো আসলে কি স্টোরিটা। প্রথমে একটু বলি কি, এই বিষয়টা নিয়ে যে কথা বলা লাগছে, আমার কাছে মনে হয় এটা শুধু আমার জন্য না, যারা এই বিষয়টা নিয়ে কথা বলছেন তাদের জন্য এটা ওয়েস্ট অফ টাইম ছাড়া আর কিছুই না। কারণ আমরা ঘটে যাওয়া কোনো ঘটনা নিয়ে যদি কথা বলি তখন সেটা একটা ভার থাকে যে না কিছু একটা ঘটেছে, আমরা সেটা নিয়ে কথা বলছি। এখন যেটা নিয়ে কথা হচ্ছে এটা আসলে ঘটেইনি, না ঘটা একটা বিষয় নিয়ে এত আয়োজন, এত তোলপাড়, এত আওয়াজ, এটা আসলে আমার মনে হয় ওয়েস্ট অফ টাইম। মানে কোন একটা স্টেজ পারফরম্যান্সের জায়গাটাতে কোন একটা কিছু এসকেপ করা বা কোন একটা আমার একটি অনুষ্ঠান ছিল, আমি সেই অনুষ্ঠানটা, আমার ক্ষেত্রে যেটা হয় আমি অনুষ্ঠান শেষ করে আমি জাস্ট ডিরেক্ট গাড়িতে যাই এবং আমি মানে ওই জায়গাটা আমি লিভ করি, আমি দেরি করি না। কারণ আমার সবসময় একটা মাথায় একটা প্রেশার থেকে, তাড়া থাকে, বাসে যেতে হবে, পড়তে হবে, পড়া নিয়েই থাকে। আমি আমার লাইফটা শুধু আমার গান, কাজ, পড়াশোনা, আমার পরিবার, আমার ঘর, এই জায়গায় ফোকাসড অলওয়েজ। সো আমি আমার অনুষ্ঠান শেষ করে বাসায় আসার পর শুনলাম যে আমাদের সেই অনুষ্ঠান স্থলে তাদের নিজস্ব কোনো একটা কিছু নিয়ে ঝামেলা হয়েছে এবং সেখানে একটা ভুল তথ্য প্রচার হয়েছে যে ওই ঝামেলার ভেতরে আমিও ছিলাম, আমাকে অবরুদ্ধ করা হয়েছে, আমার গাড়ি ভাঙচুর হয়েছে, এই ধরনের কথাবার্তা শোনা গেছে। সো এগুলো আসলে লোকমুখে শোনা কথা, এটা পুরোপুরি ভিত্তিহীন, কারণ এরকম কোনো কাহিনী আসলে হয়নি। ওকে, সো বেসিক্যালি ওখানে গন্ডগোল হয়েছে কিন্তু তার অনেক আগেই তুমি ওখান থেকে চলে এসেছো। হ্যাঁ, তার আমি চলে আসার পরে গন্ডগোলটা হয়েছে। কিন্তু তোমাকে তোমার নামটা না দিলে হয়তো বা এই ঘটনা এভাবে নিউজও হইতো না বা মানুষজনের কাছে আসতো না, সে কারণে আমি এটা যেটা যতটুকু দেখেছি আমাদের সামনেও তো আসলে আসে যে কোনো একটা জায়গা থেকে ভুল করে অন্য একজন সাধারণ মানুষ বা সে, তার পরিচয় তো আমি জানি না, একটা ভিডিওতে দেখা গেছে যে সেই মেয়েটি ওই জায়গা কিভাবে পরিত্যাগ করছে জায়গাটা, সেটা সবাই ভিডিওতে দেখতে পাচ্ছে। সো ওই ভিডিওটা দেখে ওই ভিডিওটা ভুল ক্যাপশন দেওয়া হয়েছিল যে এটা আমি এভাবে যাচ্ছি। সো ওটা নিয়েই সবাই একটা, আমাদের তো আসলে ভুল তথ্য ছড়াতে টাইম লাগে না। রাইট নাও আমার কাছে আসছে যে মানে ইটস খুবই এমব্রেসিং যে কনসার্ট করতে গিয়ে দেয়াল টপকে প্রাণে বাঁচলো কণ্ঠশিল্পী ঐশী। দিস ইজ ভেরি এমব্রেসিং। এটা আমি সত্যি কথা বলতে আমি এটা দেখছি আর হাসছি। এটা তো চেহারাও চেনা যাচ্ছে না এরকম ভাবে, মানে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে চুল বড় একটা মেয়ে, আর চেহারা তো মিলতে হবে আসলে, মানে মেলাতে হলে তো মিলতে হবে কিছু একটা। যে ধরনের ড্রেস পরেছে আমার মনে হয় না তুমি ড্রেস কখনো পরো। আর ওই অনুষ্ঠানেও তো আমি এই ড্রেসটা পরা ছিলাম না, আমি অন্য একটা ড্রেস পরা ছিলাম, সেটা সবাই দেখেছে, ছবি আপলোড হয়েছে, আমার অনুষ্ঠানের যে স্টেজের ছবি সেটা সবাই দেখেছে। সো সব দিক থেকেই আসলে যদি আমরা সুস্থ মস্তিষ্কে চিন্তা করি এটা ভিত্তিহীন। আমার কাছে দুঃখজনক মনে হয়েছে যে একটা জাতীয় টেলিভিশন চ্যানেলে একটা ভিত্তিহীন সংবাদ এভাবে প্রচার করাটা আমি মনে করি না সমীচীন, কারণ তাদেরকে আমরা সবাই বিশ্বাস করি। সো একটা সাধারণ মানুষ যখন দেখছে যে একটা জাতীয় নিউজ চ্যানেল এই জিনিসটাকে প্রমোট করছে, তখন তারা বিশ্বাস করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। এবং তখন আমার কথা মনে হবে যে আমি এই জিনিসটা ফেস করেও আমি পার পেতে চাচ্ছি যে এই বিষয়টা ঘটেনি, কিন্তু বিষয়টা দেখে যে আমি আসলে খুব মজা পাচ্ছি, আমার জন্যই এটা একটা বিনোদন হয়ে গেছে যে আচ্ছা দেখি তো আর কি করছে। আমার মাঝখানে দেখলাম এআই দিয়ে ছবি বানাইছে যে মানে আমি একটা ময়ূর উপর দাঁড়ানো, সো এটা আমার জন্য খুবই ফানি। মাঝখানে আমরা দেখলাম, মানে আমি তোমাকে ইন জেনারেল এই প্রশ্নটা করতে চাই, লাইক তুমি তোমার মিউজিক সত্তার বাইরে এসে যদি বিষয়টাকে দেখো, ধরো একজন খুবই কনফিডেন্ট, খুবই কোয়ালিটিফুল একজন শিল্পী বা পারফর্মার, সে তো যে দেশে জন্মগ্রহণ করে সে দেশের সবার সম্পদ, রাইট? ওকে, কিন্তু কখনো কখনো দেখা যায় যে তার মুভমেন্ট, তার চলাচল কখনো কখনো তাকে ক্যাটাগরাইজ করে ফেলে, কিছু মানুষ তাকে অপছন্দ করা শুরু করে, হ্যাঁ, ওই মুভমেন্টগুলোর কারণে। এতে হয়তো সে তার ভালোবাসার জায়গা থেকে করছে বা পার্সোনাল বেনিফিটের জন্য করছে, কিন্তু কখনো যখন ওগুলো অনেক ফোকাসড হয়ে যায় তখন ৮-১০ জন মানুষ দেখা যাচ্ছে তাকে অন্যভাবে চিন্তা করার সুযোগ তৈরি হয়। এইটা কি একটা শিল্পীর করা উচিত? তোমার কি মনে হয়? প্রথমত আমি একটা প্রশ্ন রাখতে চাই সবার কাছে, সেটা হচ্ছে আমার কাজটা আসলে কি? আমার কাজটা হচ্ছে গান গাওয়া, এবং আমি যেহেতু একটা সেন্সিটিভ প্রফেশনে
প্রফেশনের মানুষ হিসাবে নিজে পরিচয় দাঁড় করাচ্ছি, তো সেই জায়গাটায় আমার যে কাজটা করতে হয় সেটা করতে থাকা, আমার পরিবারকে সময় দেওয়া, আমি ভালো থাকা। আমি যেটা মনে করি, আমি তো সবগুলো কাজই করছি এবং এর বাইরে আর অন্য কোনো কাজ আমি করছি কি করছি না, এটা কেউ যদি আমাকে এসে দেখাতে পারে প্রমাণ, তখন আমি ভিন্ন কথা বলবো। হয় কি, মানে আমাদের কমিউনিটিটা কিন্তু অনেক ছোট। হ্যাঁ, আমরা ব্যক্তি জীবনে কি করছি, আমাদের সোশ্যাল মিডিয়াতে এগুলো দিন শেষে এক্সপোজ হয়েই যায়। তো ধরো তুমি অসাধারণ একজন মানুষ, ব্যাপারে কোনো সন্দেহ নাই, এই ব্যাপারে আমার নিজেরই আত্মবিশ্বাস আছে। ওকে, আলহামদুলিল্লাহ। কিন্তু ফ্যাক্ট হইলো কি, ধরো তুমি একটা মানুষকে পছন্দ করো, লাইক আমাকে হয়তো পছন্দ করো, এবং আমার কোনো একটা অ্যাটিটিউড সেটা হয়তো বাংলাদেশের অর্ধেক মানুষ পছন্দ করে না, কিন্তু তুমি যে আমাকে পছন্দ করো বা তুমি যে আমার সাথে চলো, যে কারণে দেখা গেল তোমাকেও মানুষ অপছন্দ করা শুরু করেছে। এখানে আমি বলতে চাচ্ছি যে এখানে একজন শিল্পীর দায়িত্বটা কি? শিল্পীর দায়িত্বটা কি এরকম হতে পারে না যে অন্তত অতটুকু এক্সপোজ না করে অন্তত গাটা বাঁচায় চলা, তার শিল্পী সত্তাকে সেভ করার জন্য? মানে আমি 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 জানি না, ধরো তোমার এইজ যদি এখন 22, 23, 25 বা আরো কম হয়ে থাকে, কোনো সমস্যা নাই, মানে অতটুকু ম্যাচুরিটি তোমার জায়গা থেকে তুমি লাইক তুমি যেই সময়টাতে এইভাবে ইনভলভ ছিলা বা যা হয়েছে, সেটা আমার কাছে মনে হয়েছে খুব ইমোশনাল একটা বয়স। মানে ওই জিনিসটাকে এখনো হয়তো বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে যে ইনভলভমেন্ট তোমার বা আরো অনেকেরই ছিল। একটা সত্যি কথা বলতে কি, আরো অন্যান্য যাদের ইনভলভমেন্ট ছিল তাদের সাথে না আমারটা মিলে না এই কারণে আমি কিন্তু পারিবারিকভাবে ইনভলভড ছিলাম। আচ্ছা, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। পারিবারিকভাবে বলতে আমার মা, বাবা, ভাই, মানে আমার এক কথায় বললে আমার ছোট ভাইরাও এই পরিবেশটা দেখতে দেখতে বড় হয়েছে। ওই পরিবেশটাতে গিয়ে থেকে খেয়ে, ওই পরিবেশটা ওদের জন্য একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ। মানে মাঝে মধ্যে আমি আমার সবচেয়ে ছোট যে ভাইটা, যে আমার 11 বছরের ছোট, ওর মুখেও শুনি যে আমি তো জানি পরিবেশটা কেমন। সো মানুষের ভুল বোঝাবুঝি দিয়ে আসলে কিছু আসে যায় না। আমার সহজ উত্তর হচ্ছে আমি গানটা করেছি এবং ওই পরিবেশটা আমার গানের পরিবেশ ছিল, একান্তই গানের পরিবেশ ছিল, গানের প্রতি ভালোবাসা এবং গান নিয়ে চর্চা ছাড়া আর কিছুই ছিল না। তাহলে আমি কোন জিনিসটা লুকাবো, যেই জায়গাটা আমাকে দুর্বল করবে? আমি তো দুর্বল হওয়ার মতো বা দুর্বল করার মতো আমার পুরো জীবন ইতিহাসেই কিছু নেই। ঐশী, হোয়াট ইউ ডুইং, নিশ্চয়ই তোমার কাছ থেকে একটা অ্যান্সার আছে। তুমি এখন পর্যন্ত জীবনে যা করছো সেটার একটা অ্যান্সার তোমার কাছে ডেফিনেটলি আছে, এবং তুমি জানো যে 1 আর 1 যোগ করলে 2ই হবে। হ্যাঁ, কিন্তু পাবলিকের কাছে সেটা 3 হয়ে যাচ্ছে, এবং সেই 3টা এখন পাবলিককে আমি কি বলবো বলেন? পাবলিক তো আমার মই দিয়ে পার হয়ে যাওয়া দেখেও বলতেছে ওটা আমি মই দিয়ে পার হইছি। দিন শেষে আমাদের মতো পারফর্মারের কাছে পাবলিক অনেক বড় একটা ফ্যাক্ট। কেন ফ্যাক্ট বলি? কারণ ধরো তুমি অসম্ভব, আমি যতটুকু জানি, মানে তুমি অসম্ভব মানে এক্সক্লুসিভ একটা আর্টিস্ট এই ফোক ঘরানার। তোমার মতো হাই পিচে আগামী মানে বিগত 10, 15, 20 বছরে কেউ আসে নাই, আগামী 20 বছরে কেউ আসবে কিনা যথেষ্ট সন্দেহ আছে, মানে ফিমেল ক্যাটাগরিতে আমি যদি বলি। সো এইখানকার সম্ভাবনাটা, এখানকার লায়াবিলিটিটা কিন্তু খুবই এক্সক্লুসিভ একটা লায়াবিলিটি। হ্যাঁ, তুমি যাই করো না কেন, তুমি গানটা যদি শুধুমাত্র তোমার জন্য করো, মানুষ কি ভাবলো না ভাবলো সেখানে যদি তোমার কোনো দায় না থাকে, তাহলে ইউ আর পারফেক্টলি ওকে, যা অ্যান্সার দিচ্ছ। কিন্তু জনগণ যদি ফ্যাক্ট হয়ে থাকে তোমার গানের জন্য, তাহলে ডেফিনেটলি অনেক সময় হয় কি, আমরা 1 আর 1 যোগ করলেও যে 2টা হয়, জনগণ 3 ভাবতেছে, এই কারণে 2 থেকে আমরা অনেক সময় সরে আসি। জনগণ 3টা কেন ভাবছে? আমি তো শুধু গান করেছি, এমন তো না আমার কাছ থেকে অন্য কোনো অ্যাক্টিভিটিস ওই জায়গা থেকে কেউ দেখেছে, দেখেনি তো। হয়তো আমার গান প্রকাশ হয়েছে, অথবা আমি লাইভ গান করেছি, অথবা গান আড্ডা দিয়েছি। আমরা শুনেছি এরকম যে একটা মানে গ্রুপিং করা হতো, এবং গ্রুপ বলতে বোঝাতো যে ওই গ্রুপটা শুধু ওই গ্রুপটাই মেইনটেইন করে, তার বাইরে কাউকে আমি এখন একটা সহজ একটা আমি সহজ না আসলে, আমি খুবই এখন একটা নেগেটিভ কথা বলবো, যেটা বললে আমি জানি আমাকে এখন অ্যাটাক করবে। আমি একটা কথা বলি ভাইয়া, গ্রুপিং জিনিসটা ওই জায়গা ছাড়া বাকি সব জায়গায় হচ্ছে। আমি এখন দেখতেছি গ্রুপিং ওইখানে ছাড়া আর বাকি সব জায়গায় হচ্ছে, ওখানে কোনো গ্রুপিং হয় না। আপনি আমাদের ইন্ডাস্ট্রিতে যদি 2000 শিল্পী থাকে, তাহলে ওই 2000 শিল্পীকে গিয়ে জিজ্ঞেস করে আসতে পারেন যে কেউ কখনো অসম্মানিত হয়েছে কিনা ওই জায়গায় গিয়ে। ওখানে কিন্তু কোনো গ্রুপিং হয় না। তাহলে এতটা সমালোচনা কেন? এখন মনে করেন সমালোচনা তো কাকে নিয়ে হয়? এখন আমি আবার চলে যাব ফিলোসফিক্যাল কথাবার্তায়। আমি যেটা নিজেকে শেখানোর চেষ্টা করছি, সব ঠিক ছিল, আমি মনে করি সব ঠিক ছিল। আমার চোখের সামনে আমি দৃষ্টিকটু কোনো কিছু কখনো দেখিনি, এবং আমি বললাম তো আমার 11 বছরের ছোট ভাইও সেই পরিবেশে, মানে 1 দিন 2 দিন না,
অনেক বছর আমার সেই পরিবেশে আমার ক্যারিয়ারের 11 বছর সময় কেটেছে। 11 বছরের জীবন নিয়ে তো আমি এখানে নিশ্চয়ই কোনো মানে বানোয়াট কথা বলতে আসবো না। মানে আমি হয়তো অফ ক্যামেরা আপনাকে আরও ভেঙে অনেক কিছু বলতে পারতাম, আরও অনেক কনফিডেন্টলি, বাট এখন হয়তো একটু ইনডিরেক্টলি বলছি। বাট আমি 100% আত্মবিশ্বাসের সহিত একটা কথা বলতে পারি, গ্রুপিং বা শিল্পীদেরকে ছোট করা বা নিজের দলের মধ্যে সীমাবদ্ধ থাকা, এই কাজটা আমি কখনোই ওখানে হতে দেখিনি। বরং এই কাজটা আমি এখন হতে দেখছি, আমার সাথেও হতে দেখছি। কেন? কারণ আমি আমার হোল ক্যারিয়ারে কখনো কোথাও গিয়ে হ্যাঁ আমার এখানে গিয়ে আজকে একটু 1 ঘন্টা বসে থাকতে হবে, মেইনটেইন করতে হবে নেটওয়ার্কিংয়ের জন্য, না হলে তো আমাকে কাজ দিবে না। আমি কিন্তু এই কাজটা আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কখনো করিনি। যদি আমার যোগ্যতা থাকে তাহলে অবশ্যই আমাকে কাজে ডেকেছে, যদি আমাকে যোগ্য মনে করেছে আমি সেই হিসাবে কাজ করেছি এখনো পর্যন্ত। সো তখন তো আমি দেখি না, এখনও তো আমি দেখি যে যেখানে আড্ডা হচ্ছে, যারা আড্ডা দিচ্ছে তারাই শুধু গানের তালিকায় থাকছে, তাদেরই গান প্রকাশ হচ্ছে, প্রচার হচ্ছে, তাদেরকে দিয়েই গান গাওয়ানো হচ্ছে। কেন? কোনো কোনো গান হয়তো নিজের কাছে একটু মাঝে মধ্যে মন খারাপ লাগে যে আচ্ছা আমি তো, আমার মধ্যে এতটুকু আত্মবিশ্বাস আছে যে আমার মনে হয় এই গানটা হয়তো আমিও গাইতে পারবো, বা এই গানটা আমার ঘরানার গান, বা আমি আর একটু নিজের জায়গা থেকে বেটার চেষ্টা করতে পারবো। আমি বলছি না যে আমি বেস্ট, আমি চেষ্টা করতে পারবো, কিন্তু সেখানে যদি দেখি যে এই ঘরানারই না, বা যে জোর করে একটা জায়গায় তাকে বসানোর চেষ্টা করা হচ্ছে তার ঘরানাটাকে বাদ দিয়ে, কেন? কারণ সে আমার বান্ধবী, তখন তো আমাদেরও খারাপ লাগে। আমি তো কখনো সিন্ডিকেট করিনি, আমি সবসময় শুধু গান গেয়েছি এবং আমি এখনও তাই করছি। এই জন্য আমি যদি কখনো দেখি যে কোনো কিছুতে কেউ নেতিবাচক কথা বলে বা চেষ্টা করে আমাকে কোনো একটা গ্রুপিংয়ের মধ্যে ফেলার, আমি সেটাকে পাত্তা দিই না। আমার দরকার মানুষ আমার গান ভালোবাসবে, যারা আমাকে ভালোবাসে তারা যদি আমাকে ভালোবাসাটা দেয় সেটাই আমার জন্য অনুপ্রেরণা, এবং সেটাকে আমি আমার চালিকা শক্তি হিসেবে কাজে লাগিয়ে আমি যেভাবে গান করে যাচ্ছি আমি আমারটা করে যাব। তো এর বাইরে যেই জিনিসটাই আমি দেখি যে আমাকে একটু আমার মনে ইম্প্যাক্ট ফেলতে পারে, সেই জিনিসটাকে আমি ইগনোর করার চেষ্টা করি, যে এটা আমি গায়েই লাগাবো না, কারণ সেটা আমার জন্য সময় নষ্ট হবে। আমার সময়টা দেওয়া উচিত আমার স্কিল ডেভেলপমেন্টে, আমার কাজে। সো তুমি কি মিস করো, মানে সামহাউ এনভায়রনমেন্টটা মিস করো? লাইক আমি অনেক মিস করি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তুমি মিস করো এবং কি কারণে মিস করো? ধরেন আমরা একটা জায়গায় বসে আছি, সেখানে কোনো গান বাজছে না, সেটা আমাদের জন্য একরকম পরিবেশ। যেমন এখন কোনো মিউজিক নাই, শুধু একটু যদি ব্যাকগ্রাউন্ডে একটু মিউজিক থাকে আমার কাছে মনে হবে যে আমার জন্য পুরো পরিবেশটা পাল্টে গেল, কারণ মিউজিকটাকে আমি ওভাবে আমার সাথে কানেক্ট করতে পারি, মিউজিকটা আমার জন্য অতখানি ইম্পর্টেন্ট। সো এমন একটা পরিবেশ আমি অবশ্যই মিস করব, যেই জায়গায় আমি যদি এখন বসছি 12 ঘন্টা পর যদি ওই আমার এই বসার জায়গাটা থেকে আমি উঠি, এই 12 ঘন্টা যদি আমি শুধু গানই করি, তাহলে আপনি বুঝেন যে একজন সঙ্গীত শিল্পী হিসেবে ওই সময়টা, ওই পরিবেশটা আমার জন্য কি। আমি এই বসলাম, 12 ঘন্টা পর আমি উঠলাম, এই 12 ঘন্টা আমি শুধুমাত্র সঙ্গীতের মধ্যে ডুবেছিলাম, তাহলে সেই পরিবেশটা আমি অবশ্যই মিস করব। মানে ওখানে সবাই সঙ্গীতের মধ্যে ডুবে থাকতো একদম জেনুইনলি, আর কিছু না, জেনুইনলি সঙ্গীতের মধ্যে ডুবে থাকলো। ওকে ফাইন। তাহলে এত বেশি এই যে রিউমার বা এত বেশি কথাবার্তা, ফিশিং শব্দটা তো আপনিই বলে দিলেন, রিউমার, তোমরা সেগুলো নিয়ে কখনো কথা বলো না কেন তো ওই সময়টাতে? কথা কখনো কখনো বলেছি, কখনো যে বলিনি তা না, কিন্তু জানি না কেন এই জিনিসটা আমারই আসলে খুব অবাক লাগে যে একটা মিথ্যাকে মানুষ কিভাবে এত সত্য ভাবতে পারে, যেটা আমি এখন এসে আমি নিজে ভুক্তভোগী হওয়ার পর জিনিসটা আসলে বুঝতে পারছি যে আসলে কীরকম বিষয়টা। যে একটু আগে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করলাম, মানুষ দেখছি এত অন্ধভাবে বিশ্বাস করছে যে আমি মই দিয়ে নেমে পালাইছি। মানে কিভাবে, এটা কেন বিশ্বাস করছে মানুষ? আমার প্রশ্নটা আসলেই কেনতেই থেকে যাবে, এবং এটার উত্তর আমার কাছে তোমাকে এখনো কি নেই। সাফার করে না দিন শেষে? যে মানে এই রকম
ধরো একটা পরিবর্তিত বাংলাদেশের মধ্যে আমরা আছি 24-এর পরে, ডেফিনেটলি আমরা জানি যে কিছু মানুষকে সেখানে লেভেলিং করে দেওয়া হয়েছে যে দিস পিপল যারা 24-এর পক্ষে ছিলেন না এবং তারা হচ্ছে না এরকম। এবং আমরা আসলে যেই বিষয়টা নিয়ে আড্ডা দিচ্ছি আজকে এখানে, যে বিষয়টার মধ্যে কথা বলছি, ওইখানে একজন ব্যক্তিকে ওভাবে ধরা হয়। এবং আমরা জানি যে চ্যানেলটা ছিল ওই সময়টাতে সেটাও পুড়িয়ে দেওয়া হয়েছে ওই সময়টাতে। এবং তারপরে যেই শিল্পীদেরকে আমরা দেখতাম কন্টিনিউয়াসলি, আমরা অন স্ক্রিনে দেখেছি, ফেসবুক লাইভে দেখেছি, তাদেরও একটা লেভেলিং করা হয়েছে। এবং আমি দেখলাম তোমার এখানে অনেকেই কমেন্টস করছে, ওই জাতীয় বিভিন্ন রকমের কমেন্টস করছে। এগুলো তোমাকে কষ্ট দেয় না? আমি আর একটু সহজ করে দিই, আমি আর একটু সহজ করে দিই। ধরো ঐশী, তোমার কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত জায়গাটা কি? তোমার ডায়াস, তোমার দর্শক। তুমি একটা দুর্দান্ত স্টেজ, তুমি একটা দুর্দান্ত পারফর্ম করলা, দর্শকরা পুরা মানে ওয়াও ওয়াও একটা সিচুয়েশনে চলে গেল। দ্যাট ইজ দ্য আটমোস্ট স্যাটিসফ্যাকশন ফর অ্যান আর্টিস্ট, রাইট? কোনো একটা ভুল বোঝাবুঝির কারণে, যেটা তো তুমি বলছো ভুল বোঝাবুঝি, সেই ভুল বোঝাবুঝির কারণে আজকে যদি তুমি সেই জায়গাগুলো থেকে বঞ্চিত হও, তুমি সবাইকে গিয়ে বোঝাতে পারবে না যে তুমি নির্দোষ, রাইট? আমি সবাইকে গিয়ে বোঝাতে পারবো না, রাইট। কিন্তু এই জায়গাটার অ্যান্সার তুমি নিজে কি দিবা যে এই লেভেলিং করাটা বা এইভাবে একজন আর্টিস্টের সামনের দিকে যাওয়াটার প্রয়োজন ছিল কিনা? মানে সেখানে তোমার কোনো ভুল তুমি দেখতে পাও কিনা? মানে ইটস ওকে, আমাকে কেউ স্টেজ দিচ্ছে না, দ্যাটস অন ফাইন, আমার কোনো সমস্যা নেই। আমরা তো আসলে এখন সোশ্যাল মিডিয়া দিয়ে অনেক কিছু বিচার বিবেচনা করি। যেমন আপনিও একটু আগে এই বিষয়গুলো নিয়ে যে কথা আসছে, এটাও কিন্তু সোশ্যাল মিডিয়া দেখে বলেছেন। কিন্তু আমরা যখন স্টেজে যাই তখন কিন্তু আমাদের অডিয়েন্সের সঙ্গে আমাদের লাইভ একটা কানেকশন হয়। আমি আজ পর্যন্ত কখনো সোশ্যাল মিডিয়া আর অডিয়েন্সের যে লাইভ পরিবেশটা দুটোকে মেলাতে পারিনি। সো আমার কাছে মনে হয় বাস্তব জীবনটা তো আসলে আমি যখন স্টেজে যাচ্ছি, আমি কোনো একটা জায়গায় গানের কাজে যাচ্ছি, ওটা আমার জন্য বাস্তব। সোশ্যাল মিডিয়াটা তো আমার জন্য বাস্তব না। আর এখন আরেকটা জিনিস আমি খেয়াল করি, সোশ্যাল মিডিয়াটা হয়ে গেছে সবার ফ্রাস্ট্রেশন ঝাড়ার একটা জায়গা, কারখানা। সো আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট সেকশনটা দেখে আসলে কি চলছে সেটা জাজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। 24-এর পরে কি তুমি কোনো না কোনোভাবে কি ডিপ্রাইভ হয়েছো কোনো সেকশন দ্বারা, কারো দ্বারা, কোনোভাবে, যেটা 24-এর আগে হলে হতো না? ভাইয়া আমি একদম এই ব্যাপারে কোনো ডিপ্লোমেটিক কোনো কথা বলছি না, একদম সত্যি কথা বলি, কোনো ইফেক্ট নাই, আলহামদুলিল্লাহ। দ্যাটস ফাইন, যদি ইফেক্ট না হয়ে থাকে তাহলে তো পারফেক্টলি ওকে। একদম স্বাভাবিক, আমার জীবন যেভাবে চলছিল আমার জীবনও ওভাবে চলছে, আমার গানের জীবনও ওভাবে চলছে, এবং আমার পড়াশোনার জীবনও ওভাবে চলছে। মানে মানুষ তো আসলে দূর থেকে একটা গ্ল্যামারাস লাইফের একটা গ্লিম্পস দেখে একরকম জাজমেন্ট দিচ্ছে। ব্যক্তিগত জীবনটা তো আসলে তা না। ব্যক্তিগত জীবনে আমি সকালবেলা ঘুম থেকে উঠছি, একটা কফি খাচ্ছি, একজন স্বাভাবিক মেয়ের মতো কামিজ পরে, চুলটা আঁচড়ে, চুলটা বেঁধে, খুব নর্মাল একটা মেয়ে যেভাবে বাসা থেকে বের হয় সেভাবে বাসা থেকে বের হয়ে ক্লাসে যাচ্ছি, বিকেলবেলা ক্লাস থেকে ফিরছি, গানের কাজ থাকলে গানের কাজে যাচ্ছি, এবং আমার কনসার্টস থাকছে তখন আবার আরেকটা বেশ ধরে অন্য একটা মানুষ, মানে অন্য একটা রূপ। মানে আমার আসলে ব্যক্তি জীবন আর গানের ঐশীর জীবনটা একদম আমার মাঝে মধ্যে নিজেরই মনে হয় যে আমি দুইটা চেহারায় দুই জীবন যাপন করছি। পারফেক্ট। তোমাকে গাইড করে কে? আমাকে গাইড করে আমার পরিবার। পরিবার বলতে মা, হাজবেন্ড? মা, হাজবেন্ড, ওকে, এবং আমার ছোট ভাইরাও না ডেফিনেটলি কিছু কিছু ক্ষেত্রে। কারণ আমি যাই করি আমি আমার পরিবারের সবাইকে পাঠাই, সবার সঙ্গে শেয়ার করি যে এই সবার কথা শুনি, সবাই কি বলে। আমার ছোট দুই ভাই, ওদেরটা শুনি, আমার জামাইটা শুনি, আম্মুরটা শুনি, কখনো কখনো আমার শ্বশুর শাশুড়ির সাথে শেয়ার করি, আমার দেওরদের সাথে শেয়ার করি। এই আমার জীবনটা শুধুমাত্র কাজ আর পরিবার এই দ্বারা পরিবেষ্টিত। আমার কিন্তু কোনো বন্ধুও নেই। কাজ আর পরিবার বাদে আমার জীবনে আর কিছুই নেই। মিউজিকের প্রসঙ্গে একটু আসি, আমরা তো মিউজিক এনভায়রনমেন্ট নিয়ে কথা বলছিলাম। তোমার কটা অ্যালবাম করা হলো এখন পর্যন্ত? এখন পর্যন্ত আমার সোলো অ্যালবাম হয়েছে 5টা, আর মিক্সড অ্যালবাম অনেকগুলোতে গান গেয়েছি, সেটা অগণিত, মানে এখন পর্যন্ত। তোমার মৌলিক গান কয়টা? মৌলিক গান একদম গোনা হয়েছিল 150 পর্যন্ত, বাট এরপরে আর গোনা হয়নি। 150টা মৌলিক গান? মানে কি তুমি প্লেব্যাক করেছো মুভিতে? হ্যাঁ, আমি প্লেব্যাকও করেছি। মানে আমি আজ পর্যন্ত যত গান গেয়েছি, আমার গানগুলোর মধ্যে আমি চেষ্টা করেছি অনেক রকমের গান করার। সেখানে যেমন একদম কমার্শিয়ালও আছে, ফোক ঘরানার আছে, মডার্ন ফোক আছে, আধুনিক আছে, একটু রকিং গানও আছে, মেলো রক আছে, একদম মিনমিন করে গাওয়া সফট রোম্যান্টিক গানও আছে।
তোমার গানেই বোধহয় ওপার বাংলার একজন আর্টিস্ট খুবই মানে লাইক এভরিবডি নোজ হার। হ্যাঁ আপনি বলার পর হঠাৎ আমার মনে করতে হলো কেন? ইট ওয়াজ আ ওয়াইজ ডিসিশন, মানে এই সিলমারাটা কি খুব দরকার ছিল, থাকে না? আমি জাস্ট আমার মতো করে বলতেছি অ্যাজ এ বড় ভাই হিসেবে। তুমি কিভাবে দেখো আর কি বিষয়টাকে? একটা মাত্র গান বাংলাদেশে এখন পর্যন্ত এবং এই লেভেলের রেস। প্রত্যেকটা শিল্পীর জীবনে তো কিছু গান থাকে যে গানগুলো তার নামের সঙ্গে, যে আপনি একটু আগে বললেন সিল মেরে যাওয়া, নামের সঙ্গে সিল মেরে যায়। সো আমরা যখনই কোনো একটা শিল্পীর নাম নেই, যে কোনো শিল্পী একটা গান কিন্তু তার নামে থাকে যে এই গানটার জন্য সে অনেক জনপ্রিয়তা পেয়েছে। তা আমাদের দেশে না এখন একটা জিনিস দেখি যে সবাই খালি নতুন চায়, সবাই খালি নতুন চায়। তো এই একটা গান আমি যতই গাই সবাই বলে এই এক গান আর কত গাইবে। তো এই এক গান তো আমার যখন চুল দাড়ি পেকে, সরি দাড়ি তো নেই, সরি চুল পেকে সাদা হয়ে যাবে, তখনও তো আমাকে এই এক গানটা গাইতে হবে। কারণ এই গান আমি এর পরে আরও 20টা 40টা 50টা গানও যদি গাই, এই গান তো নিশ্চয়ই মানে জনপ্রিয়তা থেকে সরে যাচ্ছে না, এই গানটা তো থাকছে। তো আমি এই কথাটা এই কারণেই তুললাম যে আমি কি আসলে ভুল কিনা। কারণ আমি মনে করি যে এই গানটা আমি না গাইলে তখন মানুষ গানটা ভুলে যাবে, আমাকে তো গানটা গাইয়ে গানটা বাঁচিয়ে রাখতে হবে। এই প্রশ্নটা কেন যে এক গান আর কত? যে কোনো শিল্পী যখনই তার একটা গান জনপ্রিয়তা পায় তখন তো এটা তার জন্য একটা অ্যাসেট। তো আমি আমার সম্পদ নিয়েই তো ঘুরে বেড়াবো, মানে এমন তো না যে আজকে আমি একটা বাড়ি কিনলাম, এই বাড়িটাতে আমি 10 দিন থেকে ফেলেছি, আমি আর এই বাড়িটাতে থাকবো না, কালকে থেকে আমার আরেকটা বাড়িতে থাকতে হবে। চলো তুমি আমাকে দুই লাইন শোনাও, তারপর একটা ব্রেকে যাই। আরে টেনের পরে আমি তো আর গুনতে পারি না, আরে ডাইনে বামে কে যে প্রেমিকে চিনতে পারি না, এই প্রেমের মরা সে তো নাকি জলে ডোবে না, আমি প্রেম করতে রাজি, মারতে রাজি, মরতে রাজি না। আরে দুষ্টু পোলা পাই তোরা মারিস না কেহ লাইন, এবার প্রেমের কথা বললে আমি করব কোয়ারেন্টাইন। 1 2 3 4 5 6 7 8 9, আরে এই দুনিয়ায় মন ভাঙিলে হয় না কেন ফাইন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তোমার বেসিক্যালি আমি যদি ভুল না বলে থাকি ওইভাবে কোনো গুরু ছিল না, রাইট? আমি যদি ভুল না বলে থাকি যে তোমাকে একেবারে হাতে ধরে শিখিয়েছে নাকি ছিল? না, অবশ্যই ছিল। ছিল? আমি ছোটবেলা থেকে গান শিখছি। আচ্ছা, এখনো শিখছি। কে শেখাচ্ছে তোমাকে? আমি ছোটবেলায় হাতে খড়ি হয়েছে আমার মায়ের হাতে বাসায়। তারপরে যেহেতু তারা দেখেছেন যে আমার মধ্যে একটা সঙ্গীতের প্রতি প্রেম আছে, মানে সামহাও ওনারা এটা ছোটবেলায় বুঝতে পেরেছেন। প্লাস আমার বাবা মায়ের নিজেদের একটা স্বপ্নের ব্যাপ্তি বলা যায়, যেহেতু তারাও খুবই কালচারালি ইনভলভড মানুষ ছিলেন, মঞ্চ নাটকের সঙ্গে জড়িত ছিলেন আমার বাবা। তো সব কিছু মিলে ওভাবে গানে ঢোকা। আমি মায়ের কাছে হাতে খড়ির পর রংপুর শীর্ষ একাডেমিতে ভর্তি হয়েছি। সেটা শেষ করার পর আমি নোয়াখালীতে মৌমাছি কচিকাচার মেলায় গান শিখেছি। সেখানে যিনি শিক্ষক ছিলেন শরীফ আঙ্কেল, তিনি আমাকে আবার বাসায় এসেও গান শেখাতেন। ওনার কাছে আমি শিখেছি ক্লাস 6 পর্যন্ত। তারপর ক্লাস 6-এ আমার শিক্ষক তিনিই মনে করলেন, আমাদের নোয়াখালীতে একজন শ্রদ্ধেয় স্যার আসলেন ঢাকা থেকে মিউজিকে পড়াশোনা করে, হাফিজউদ্দিন বাহার স্যার। তিনি মনে করলেন যে আমার সঠিক ভবিষ্যতের জন্য আমার আরো ভালো কারো কাছে শেখা উচিত। তারপর আমি হাফিজউদ্দিন বাহার স্যারের কাছে শেখা শুরু করলাম এবং নোয়াখালীতে থাকা অবস্থা পর্যন্ত আমি ওনার কাছেই শিখতাম। আমি ঢাকা এসেছি আমার মেডিকেলে ভর্তির পরে, এবং আসার পরে এখানে প্রথমে মেডিকেলে ভর্তির পরে কিছুদিন আমি নিজেই বাসায় প্র্যাকটিস করতাম। এরপরে আমি সুজিত মুস্তাফা স্যারের কাছে ভর্তির সিদ্ধান্ত নেই, কারণ আমার নিজের যেটা ফিল হচ্ছিল যে আমি গুরুর কাছে থাকতে চাই সব সময়। তো ঢাকায় আসার পর আমরা সেটেল হতে যতদিন লাগে, এরপরে আমি আবার সুজিত স্যারের কাছে শেখা শুরু করলাম। আমি এখনো স্যারের তত্ত্বাবধানে আছি। নজরুল না, স্যার আমাকে ভোকাল ট্রেনিং করিয়েছেন। এটা একটা সবার একটা ধারণা যে স্যার যেহেতু নিজে নজরুল সঙ্গীত শিল্পী, সবাই মনে করেন যে ওনার কাছে শিখলে বোধহয় শুধু নজরুল সঙ্গীতই শেখান, কিন্তু উনি খুবই অসাধারণ ভোকাল ট্রেনার। মানে একজন মানুষের গলাকে সুন্দর করার জন্য, সেটা শুধু গানের মানুষ না, চাইলে অভিনয়ের মানুষরাও কিন্তু, অভিনয়ের মানুষদের জন্যও কিন্তু গলাটাকে ঠিক করাটা, গলার ভোকাল এক্সারসাইজেস করা খুব জরুরি। তো ভোকালটাকে সুন্দর করার জন্য যে শিক্ষাটা দরকার এটা ওনার কাছে পাওয়া যায়। এর পাশাপাশি অবশ্যই অন্যান্য গানও তিনি শিখিয়েছেন, বাট ভোকাল ট্রেনিং করিয়েছেন, যেটা আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং আমি অনেক কিছু বুঝতে পেরেছি যে নিজের উপর কোন কোন জায়গাগুলোতে কাজ করা উচিত।
এই যে তোমার যে মানে ইউনিকনেসটা, তুমি অনেক হাই স্পিচে গান করো বা করতে পারো, এইটা কি মানে তোমার ছোটবেলা থেকেই ছিল? এটা আমার ছোটবেলা থেকেই ছিল। এটা ছোটবেলায়, বরং ছোটবেলায় মনে হয় আমি আরো হাই পিচে গান গাইতাম, জানি না কিভাবে, বাট এটা ছোটবেলা থেকে ছিল। সবাই তখন থেকেই বলতো যে এই পিচ্চি মেয়ে এত উপরে কিভাবে গান গাচ্ছে। আমার এখনো মনে আছে, আমি যখন শাপলাকুড়ি করি তখন আমাদের শাপলাকুড়ির সময় আমরা নোয়াখালী থেকে যখন ঢাকায় এসে আমাদের ওই গ্রুমিং সেশনগুলো চলতো, ওই সময় আমাদের অনেক শ্রদ্ধেয় স্যার আছেন, স্যার ম্যাডামরা আছেন যারা এসে আমাদেরকে সময় দিয়ে যেতেন। তো খুরশিদ আলম আঙ্কেল তিনি তখন একবার এসে আমাদেরকে এরকম গ্রুমিং করছিলেন। তা আমি যে গানটা ঠিক করেছিলাম, উনি বলছে তুমি এত উপরে গাও কেন, তুমি এত উপরে কেমনে গাও, গলা ছিঁড়ে যাবে তো। মানে উনি আমাকে খুব টেনশন করছিলেন যে এটা কীভাবে আমি, মানে ছোট্ট বাচ্চা আমি কি এটা আসলে হ্যান্ডেল করতে পারবো নাকি। আমি জানি না কেন তখন থেকেই আমি একটু উপরে গান গাইতাম, একটু হাই পিচেই গান গাইতাম, এবং এখনো বিষয়টা তাই রয়েছে। এটা কি তোমার একদম কমপ্লিটলি ন্যাচারাল, নাকি মানে বানাইতে 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 গলায় পর্যায়ে চলে গেছে? ছোটবেলাটা তো অবশ্যই ন্যাচারাল ছিল। বড় হওয়ার পর এই যে আমি যে বললাম যে সুজিত স্যারের কাছে আমি ভোকাল ট্রেনিং শিখেছি, আমি স্যারের কাছে ভোকাল ট্রেনিংগুলো শিখতে শিখতে আস্তে আস্তে অনেকগুলো জিনিস বোঝা শুরু করেছি যে আমরা কিন্তু আসলে ভোকাল কর্ড দিয়ে গান না গেয়ে আমাদের রেজোনেন্সের যে 4টা ফিল্ড, এই জায়গাগুলো ব্যবহার করা শিখলে তখন এই হাই পিচ বলেন, লো বলেন, মানে বিচরণ করার যে বিষয়টা, যেটাতে আমি বলবো যে আমি এখনো পরিপক্ক হইনি, আমি এখনো শিখছি, কারণ এটা একটা স্পিরিচুয়াল অ্যাচিভমেন্টের জায়গা। মানে এই জায়গাটা অ্যাচিভ করাটা যে চাইলেই শিখতে আসলেই হয়ে যাবে তা না, শিখতে শিখতে নিজেকে, এই জন্যই আসলে বলে যে সঙ্গীত সাধনার বিষয়। সঙ্গীত সাধনার বিষয় এই কারণটা সাধনা করতে করতে আসলে ওই জায়গাটা আসে। তো আমি নিজে এখনো মনে করি আমি এখনো ওই জায়গাটাতে যেতে পারিনি, ওই মানে আমরা যেই জায়গাটাকে স্পিরিচুয়াল বলছি, কারণ এই সাধনাটা করতে হলে আরও অনেক সাধনা করতে হবে। হতে পারে সাধনা করতে করতে একটা পরিণত বয়সে গিয়ে আমার কাছে মনে হবে যে না, আমি হয়তো ওই জায়গাটা অর্জন করতে পেরেছি। এই যে চেস্ট ভয়েস বলি, হেড ভয়েস, নেজাল, চেস্ট, মানে এই জায়গাগুলো অ্যাচিভ করা আমি মনে করি এত সোজা না। সো ফুল টাইম তো তুমি ডেফিনেটলি তোমার মিউজিক ক্যারিয়ার করবে না, আমি যেটা বুঝতে পারছি, কারণ তোমার এত নোবেল একটা প্রফেশনে যাওয়ার সুযোগ আছে, ডাক্তারি পেশা। আমি এখন যেরকম করছি দুটোকে ব্যালেন্স করে, আমার এই ব্যালেন্স করার জীবনটা শুরু হয়েছে 2016 সালে, যখন আমার মেডিকেলের পথ চলাটা শুরু হয়, এবং তখন থেকে এভাবে ব্যালেন্স করে করেই আলহামদুলিল্লাহ, মানে যেহেতু ওই সময়টা আমার মিউজিকের একটা পিক টাইম ছিল, কারণ আমার যদি আমি বলি যে আমার প্রথম একক অ্যালবাম 2015-তে, আমার দিল কি দয়া হয় না 15-তে, আমার দ্বিতীয় অ্যালবাম, তৃতীয় অ্যালবাম 16-তে, মানে ওই সময় আমি একদম ভরপুর কাজ নিয়ে ব্যস্ত। সো আমাকে তখন অনেক পরিশ্রম করে আমার মেডিকেলের জায়গা এবং মিউজিকের জায়গা দুটো কঠিন জায়গাকে একসাথে মেনটেন করতে হয়েছে, যেটা আমাকে এখনো পর্যন্ত করতে হচ্ছে, কারণ এখনো কিন্তু আমার মিউজিকে অনেক ব্যস্ত একটা সময় কাটে। এবং তার পাশাপাশি আমি কিন্তু আজকে সারাদিন আমার থিসিসের প্রোটোকল প্রেজেন্টেশন ছিল, আমি সেটা শেষ করে আমার নিপসমের সমস্ত কাজ শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমি এখানে ইন্টারভিউ দিতে আসলাম। সো আমার জীবনটা জাস্ট এভাবেই কাটতে থাকে আর কি। And it's good, you know, busyness is a kind of blessing from Allah. হ্যাঁ, সবাই কিন্তু চাইলেও ব্যস্ত হতে পারে না। ওই তো মানে প্রেসার যেটা আর কি বলে, কিন্তু যে প্রেসার ইজ আ প্রিভিলেজ। এক্স্যাক্টলি। এবং তুমি দেখবা যে আমাদের ব্রেনটা যদি অকুপাইড থাকে সবসময় কোনো কাজে, তাহলে নেগেটিভ থটগুলো আসে না, ডিপ্রেশন চলে যায় অনেক সময়। আসলে নেগেটিভ থট কাদের মাথায় আসে, মানে আমি হয়তো এই ধরনের কথা বলতাম না, আজকে এই ধরনের কথাগুলো বলার কারণ হচ্ছে যে আমাকে নিয়ে যে আলোচনাগুলো হয়, সেই আলোচনাগুলোর পরিপ্রেক্ষিতে আমি এই উত্তরগুলো সেই মানুষগুলোকে দিতে চাই। যে আপনাকে নিয়ে, আমাকে বলি, আপনাকে না, আমাকে নিয়ে কারা কথা বলবে, বা যে কোনো মানুষ, যে অমুক একজন ব্যক্তি বসে আছেন, সেই ব্যক্তির চেয়ে যারা বেশি যোগ্য ব্যক্তি, আমি যদি জিম নিয়ে ধরেন একটা এক্সাম্পল দিই, ধরেন একজন ব্যক্তি তার নাম এক্স, সে জিম করে, আরেকজন ব্যক্তি যার নাম ওয়াই, যে জিম করতে গিয়েছে, শুরু করবে, এক্স কিন্তু ওয়াইকে মোটিভেট করবে, বাহ তুমি একটা ভালো কাজ করতেছো, আই অ্যাপ্রিশিয়েট, তুমি আসো করো, তোমার কোনো হেল্প লাগলে তুমি আমাকে বইলো, আমি আমার ফ্রি টাইমে তোমাকে হেল্প করব। কারণ এক্স তার জীবনে যে ব্যস্ততা,
তার জীবনে এটা কাজ, এটার বাইরে তার অন্য কিছু সময় নাই, সে ওয়াই যদি সেই ভালো কাজটা করতে যায় তাকে মোটিভেট করবে। কিন্তু আরেকজন ব্যক্তি জেড, যে কোনো কাজই করছে না, যে শুধু বাসায় ছেঁড়া কাঁথার মধ্যে আর একটা চকির মধ্যে বসে আছে, আর তার কাছে একটা স্মার্টফোন আছে এবং তার একটা যদু মধু কদু নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে যেখানে সে যা ইচ্ছা তা লিখতে পারে, অমুকগঞ্জের অমুক থানার অমুক গ্রামে বসে সে বসে বসে আসবে ওয়াই এবং এক্স দুজনকেই জ্ঞান দিতে, যে এক্স তুমি এই কাজটা ভালো করতেছো না, ওয়াই তুমি এটা কি করতেছো, তোমার জীবন শেষ, তোমার জীবনে কিছু হবে না। সো জেড কি বললো আসলে কিছু আসে যায় না, বরং ওয়াই যেই কাজটা করছে এক্স তাকে মোটিভেট করলে সে আরেকটু ভালোভাবে করবে, মোটিভেট না করলে সে তার মতো করেই করবে। আর জেড যে তাকে কথা বলছে তার ওয়াই এর লাইফে জেডের আসলে কোনো ইফেক্ট নাই। আচ্ছা, ইফেক্ট পয়সা আসতেছে তো। অনেক বড় বড় সেলিব্রিটি যারা আছেন তারা এগুলোকে অনেকে অন্যভাবে নেন, ক্যাশ করেন, যে ফাইন আপনি কথা বলতেছেন, আপনার কথা বলাটাকে আমি আরো বাড়াই দিব, মানে আগুনে ঘি ঢালার মতো অবস্থা, তুমি আরো 10টা গালি দাও আমাকে, সমস্যা নাই, তুমি আরো পচা কথা বলো, দিন শেষে তুমি আমাকে এটার জন্য পয়সা দিচ্ছ। হ্যাঁ, এটা এখনকার পার্সপেক্টিভে বললে আসলে মানে এটা আসলে বাট এভরিবডি, সবাই তো আর আসলে পয়সা এনজয় করে না ডেফিনেটলি, এবং এটা খুব বড় অ্যামাউন্টের পয়সা, একটা মর্যাদার ব্যাপার থাকে, রাইট, ডিগনিটির একটা ব্যাপার থাকে, রাইট, এগ্রিড। আর একটা বড় সমস্যা হচ্ছে কি, বাক স্বাধীনতা আসলে সবার জন্য না, এটাও একটা ব্যাপার। আমরা ছোটবেলায় পড়েছিলাম, যদিও এই কথাগুলোকে অনেকে কেটে নিয়ে অন্যভাবে জিনিসটাকে ইয়ে করবে, যে লিবার্টি ততটুকু এক্সারসাইজ করা উচিত যতটুকু অন্যের লিবার্টিকে ড্যামেজ না করে। মানে তুমি তোমার স্বাধীনতা, মানে তুমি যা ইচ্ছাই করতে পারো, ঠিক আছে, কিন্তু কথা হলো যে এই যা ইচ্ছা তাই করতে গিয়ে তুমি অন্যের স্বাধীনতা নষ্ট করবা। অন্য বলতে শুধু অন্য ব্যক্তি না, পরিবেশ হতে পারে, সামাজিক কন্টেক্সট হতে পারে, রাষ্ট্রীয়ভাবে হতে পারে। যদি নষ্ট করো তাহলে ওইটা কিন্তু স্বাধীনতা চর্চা হলো না। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমরা আসলে বুঝতে পারি না যে কোথায় থামতে হবে। অনেকে আসলে ফেসবুকটাকে সিরিয়াসলি নেই না। এরকম একটা অনুষ্ঠান দেখেছিলাম সম্ভবত দেশের বাইরের, যে খুব ধুমায় গালি দিচ্ছে সেলিব্রিটি, যে এবং তাকে ট্র্যাক করে করে নিয়ে আসা হয়েছে অনুষ্ঠানে, নিয়ে এসে ওই সেলিব্রিটির সামনে বসানো হয়েছে এবং সে খুবই খুশি, আমি তো তার ফ্যান, অমুক ঠমুক, হ্যাঁ বল। একটু পরে তারপরে তার আইডিটা বের করা হয়েছে, করার পরে তার কমেন্টসগুলো তাকে দেখানো হচ্ছে, তুমি কি এটা লিখছিলা? না, আমি তো এটা তো কোনো আইদার সে ইচ্ছা করে করতেছে অথবা সে ভুলে গেছে যে সে লিখেই নাই এই জাতীয় বিষয়গুলো। ওরা হয়তো মনে করছে ওরা জাস্ট ক্লিক করছে, লেখাটা তো হয়ে যাচ্ছে, ওদের তো কোনো এফোর্ট দিতে হচ্ছে না। কিন্তু যেই মানুষটাকে নিয়ে আপনি বলছেন, এই মানুষটা আপনাদের কাছে পৌঁছানোর যে জীবনটা, এই জীবনটাকে কেনার জন্য তার পুরো জীবনটাকে ইনভেস্ট করে দিয়েছে এবং এখনো করছে। সে কিন্তু তার কাজটা নিয়েই ব্যস্ত। আপনি আপনার কথা দিয়ে যে তাকে ডিমোটিভেট করার চেষ্টা করছেন, হতে পারে তার গায়ে লাগছে না, কিন্তু দিন শেষে কিন্তু মানুষ তো মানুষই, মানে নেগেটিভিটি একটা লিমিট থাকে, লিমিটটা ক্রস করে গেলে কিন্তু একটা সময় গিয়ে ওই মানুষটার মনে কিন্তু লাগে যে কেন আমাকে কেন এভাবে বলবে, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, আমাদের সাবসিকুয়েন্ট মাইন্ডে এটা আঘাত লাগে এবং এটা করা উচিত না। এই জিনিসটা যদি দেখানো যেত, ডিমোটিভেট করলে যেটা হয় ওই মানুষটার মানসিক শক্তিটা তো নষ্ট হচ্ছে। আমাদের খুব বিখ্যাত একজন সিঙ্গার, আপনারা এক নামে তাকে চিনবেন, আমরা যেহেতু আজকে একজন সিঙ্গারকে এখানে বসে আড্ডা দিচ্ছি, সুতরাং তার উদাহরণটা খুব প্রাসঙ্গিক হতে পারে। তাহসানের কথা বলছি আমি। উনি কিন্তু একেবারে বলেছেনই যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এত বেশি বিষ ছড়া হচ্ছে, যে কারণে উনি ওনার সোশ্যাল মিডিয়াতে নাই। উনি মিউজিক ছেড়েছেন কি ছাড়েননি সেটা ওনার ব্যক্তিগত বিষয়, বাট উনি যখন ওনার পেজটা বন্ধ করে দেওয়ার অ্যানাউন্সমেন্টটা দিলেন, মানে একটা বিগ ডিসিশন এবং একটা বিশাল ধাক্কা দিয়েছে কিন্তু আমাকে। কারণটা হচ্ছে এটা হিউজ এবং পাওয়ারফুল একটা পেজ ছিল। কতখানি মনে আঘাত লাগলে উনি এই কাজটা করেছেন আমি জানি না আসলে উনি কোন পয়েন্ট অফ ভিউ থেকে করেছেন, কিন্তু আমার কাছে মনে হয় মনে আঘাত লাগে। না, উনি বলেছেন যে খুবই টক্সিক এনভায়রনমেন্ট এবং কেমন যেন টক্সিক হয়ে গেছে কিন্তু আসলেই। আপনি যে কোনো কিছুতে যাবেন, এমন না যে শুধু গান বা আমরা গাচ্ছি আমাদের পারফরমেন্স, এমন না। কেউ রান্না করুক, গান করুক, কথা বলুক, আঁকাআঁকি করুক, যেই কাজটাই করতে যাক না কেন, প্রত্যেকটা কাজেই দেখবেন কমেন্ট সেকশনটা দেখবেন খুবই ডিমোটিভেটিং। আমি যে বললাম এক্স আর ওয়াই আর জেড, ওই জেডটাই আমাদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করছে, যেখানে আসলে যদি অনেক বেশি মনোবল থাকে এক্স এবং ওয়াই এর কিছু আসে যায় না। আমি এই জন্যই ইন্টারভিউ শুরুতে আপনি যেটা বলছিলেন যে পাবলিক তো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, অবশ্যই যেই মানুষগুলো আমাকে ভালোবাসে এই মানুষগুলোর ভালোবাসার জন্যই কিন্তু আমরা আরও কাজ করার চেষ্টা করি এবং সেই ভালোবাসার প্রতিফলনটা আমরা পাই যখন আমরা লাইভ তাদের সঙ্গে আমাদের স্টেজে কথা হচ্ছে, স্টেজে দেখা হচ্ছে, তখন আমরা ওই প্রতিফলনটা পাই। বাট আমি মনে করি যে সোশ্যাল মিডিয়াটা বর্তমান সময়ে ওই জাজমেন্টের জায়গাটাতে আর নেই। সোশ্যাল মিডিয়াটা মানে
আমি মনে করি এমন হওয়া উচিত ছিল যেখানে আমরা ভালোবাসা বিনিময় করব। এখন হয়ে গেছে ঘৃণা ছড়াছড়ির মতো একটা জায়গা। ঐশী, তুমি ভালো করছো এবং আরো ভালো করবে, এই শুভকামনা থাকছে। এবং আরো বেশি বেশি তোমাকে নিয়ে আলোচনা হোক ইন আ গুড ওয়ে, যাতে আমি আরো দ্রুত তোমাকে নিয়ে বসতে পারি, সেই শুভকামনা দিয়ে শেষ করতে চাই। শেষে আমাদেরকে কি শোনাবে? আচ্ছা, শেষ করার আগে আমি একটু আপনাকে ধন্যবাদ জানিয়ে নেই। অনেক ধন্যবাদ ভাইয়া। আমি আজকে খুবই অনুপ্রাণিত, কারণ আপনি আমাকে ছোট কিছু ওয়ার্ডের মাধ্যমে আমাকে বুঝিয়ে দিয়েছেন যে না, আমি চেষ্টা করতে থাকি, লেগে থাকি, তাহলে নিশ্চয়ই কাজের ক্ষেত্রে নিজেকে আরো ভালো একটি জায়গায় নিয়ে যেতে পারবো। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি নিজেকে আরো যোগ্য হিসেবে তৈরি করে আপনাদের মাঝে সবসময় কাজ নিয়ে আপনাদের মনের মাঝে যেন সবসময় থাকতে পারি, ভালো ভালো গান যেন আপনাদেরকে উপহার দিতে পারি। আর এর পাশাপাশি যেহেতু আমি এখন জনস্বাস্থ্য নিয়ে পড়াশোনা করছি, তো জনগণের স্বাস্থ্যের জায়গায় যেন আমি ছোট্ট মানুষ হিসাবে নিজের একটা অবদান রাখতে পারি অদূর ভবিষ্যতে। দোয়া করবেন আপনারা সবাই আমার জন্য। আর আমি কিন্তু শুরুতেই বলেছি আমার গলাটা আজকে ভাঙা, নিশ্চয়ই কথায়ও বোঝা যাচ্ছে। তো একটু দুঃসাহস করব, 2 লাইন ছোট্ট করে একটা রবীন্দ্রসঙ্গীত গাই। শিওর। দিবস রজনী আমি যেন কার, আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন কার, আশায় আশায় থাকি। তাই চমকিত মন, চকিত শ্রবণ, তৃষিত আকুল আখি। দিবস রজনী আমি যেন কার, আশায় আশায় থাকি। যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখছিলেন নেক্সাস টেলিভিশনের দ্য আরজি কিবরিয়া শো। আগাম শো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।